শিশির মনির ভাই, আপনি নিশ্চয়ই আশরাফ কায়সারকে শুনছিলেন। আপনি একজন ভোটের প্রার্থী, আপনি এলাকায় থাকছেন, ফলে ঢাকার চেয়ে যে কোনো ধরনের অপরাধ ঘটানো অপরাধীদের জন্য সম্ভবত আরেকটু সহজ ছোট শহরগুলোতে, কারণ ঢাকা শহরে সব ধরনের তৎপরতা বেশি থাকে। ফলে একজন প্রার্থী হিসেবে আপনি নির্বাচন কমিশনের আচরণ এবং প্রস্তুতিকে এই অল্প সময়ে কিভাবে দেখেন? বিশেষ করে শুক্রবার হামলার পরে নির্বাচন কমিশনের দৃশ্যমান কোনো তৎপরতা ছিল না, সেটা প্রার্থী হিসেবে আপনাকে কষ্ট দেয় কিনা, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই ধরনের টার্গেট কিলিং এর যে চেষ্টা, সেটাতে আসলে কার লাভ? কোনোভাবে যদি নির্বাচন দীর্ঘায়িত হয়, নির্বাচন পিছিয়ে যায়, এই সরকার আরো বেশি দিন অথবা একটা অস্থিরতা তৈরি হয়, তাহলে আসলে সেই সুফলটা কে ঘরে তুলবে? দেখুন, বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে হঠাৎ করে কারো কাছে কোনো আলাউদ্দিনের চেরাগ নাই যে চাইলেই সবকিছু করে ফেলতে পারবে। বাস্তবতা খুবই কঠিন, আর তাত্ত্বিক আলোচনা আর একটা ডিফারেন্ট স্টাইল। বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, বাংলাদেশের মতো যে সমস্ত দেশের আইন শৃঙ্খলা বাহিনী হয়, এখানে অনেক লোফোস থাকে, ক্যাপাসিটির সংকট থাকে, এখানে ইকুইপমেন্টস এর সংকট থাকে, এখানে প্রপার হ্যান্ডেলিং এর সংকট থাকে, প্রফেশনালিজমের সংকট থাকে। এগুলো নিয়েই আমাদের মতো দেশগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী গড়ে ওঠে। এবং বিশেষ করে 5ই আগস্টের পরে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে যে ধস নেমেছিল, এবং তার আগে আইন শৃঙ্খলা বাহিনীকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, তারই প্রেক্ষাপটে 5ই আগস্টে যে ট্রমা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সাইকোলজিতে, এই ট্রমা আমি খুব কাছ থেকে দেখেছি রিফর্ম কমিশনের অংশ হিসেবে। দ্রুতই এটি রিস্ট্রাকচার করে ইন ইটস অরিজিনাল ফর্ম এন্ড নেচারে চলে আসবে, এটি কিন্তু ভাবাটা এত যৌক্তিক নয় বলে আমার কাছে মনে হয়। এখানে রিয়েলিটি আছে। 5ই আগস্টের পরে নতুন এএসপি কজন অ্যাপয়েন্টেড হয়েছে? 5ই আগস্টের পরে নতুন এসআই কিংবা এএসআই কতজন অ্যাপয়েন্টেড হয়েছে? 5ই আগস্টের পরে কনস্টেবল কারা অ্যাপয়েন্টেড হয়েছে, কত সংখ্যায় অ্যাপয়েন্টেড হয়েছে, কত দরকার ইলেকশন পরিচালনা করার জন্য? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু মিলিয়ন ডলার কোয়েশ্চেন। তারপরেও সকল রাজনৈতিক দল, সকল স্টেক হোল্ডাররা একটি নির্বাচন আয়োজনের জন্য প্রেসার ক্রিয়েট করেছে সরকারের উপরে। সকলেই চেয়েছে নির্বাচন হোক, তার প্রেক্ষাপটে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে। প্রার্থী হিসেবে মাঠে আমি যেটি দেখি, মাঠে আইন শৃঙ্খলা বাহিনী বলি আর স্পেশাল ম্যাজিস্ট্রেট এসেছে 2 জন। স্পেশাল ম্যাজিস্ট্রেটরা ঘোরাফেরা করছেন, তারা উচ্ছেদ অভিযান চালনা করছেন, তারা প্রার্থীদের ব্যাপারে খোঁজ খবর রাখার চেষ্টা করছেন, আমাদেরকেও জানিয়েছেন আমরা যেন কোন দিকে কখন যাব এগুলো যেন তাদেরকে জানাই, তারা লুক আফটার করবেন। আর এই ঘটনা বাংলাদেশে নির্বাচন যদি শেষ পর্যন্ত না হয় বা নির্বাচন না হওয়ার ব্যাপারে পরিস্থিতি তৈরি হয়, তাহলে এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জুলাই চেতনার একটা সফল এন্ডিং। এবং এই নির্বাচনটা তো শুধু একটা নির্বাচন হতে যাচ্ছে না, এখানে একটা হানা ভোটও আছে। এই হানা ভোটে জুলাই চার্টার অ্যাপ্রুভালের প্রশ্ন আসে, পরবর্তীতে সংবিধান সংস্কার কমিশন, সংবিধান সংস্কার সভা গঠিত হওয়ার প্রশ্ন আসে। এই সবকিছুই ইলেকশন যদি সঠিকভাবে না হয়, তাহলে কোয়েশ্চেনের মধ্যে পড়ে যাবে, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ফলে আমি মনে করি সকলের সহযোগিতায়, অযথা আমরা ব্লেম গেমের মধ্যে না গিয়ে, সমস্যা যা আছে এটাকে ট্যাকেল দিয়ে, সমস্যা আছে, এটা এডমিটেড, সমস্যা আছে এবং সমস্যা থাকবে। কারোর কাছে কোনো আলাদিনের চেরাগ নাই যে সমস্যা হঠাৎ করে সমাধান করে। এটিকে সকলে মিলে, সকল স্টেক হোল্ডাররা মিলে একটি উত্তরণ ঘটানোর জন্য পজিটিভ একটা অ্যাক্টিভিটিসে যাওয়া দরকার, পজিটিভ দৃষ্টিভঙ্গিতে যাওয়া দরকার। যদি আমরা মনে করি নির্বাচনটা অনুষ্ঠিত হওয়ার পরে একটা প্রপার সংসদ গঠিত হওয়া প্রয়োজন, তাহলে আমাদেরকে সকলকেই নির্বিবাদে পার্টিসিপেট করা দরকার এবং অংশগ্রহণমূলক পজিটিভ পার্টিসিপেশন করা দরকার। জি, জি। আর যদি মনে অনেক করি অনেক যে না, ধন্যবাদ। অনেক ধন্যবাদ এগুলোকে আমরা শিশির মনির। আমি ভিন্নভাবে একটু দেখবো, তাজনুভা আপনার তাহলে কাছে যাই। বলবেন।
আহ, এই ধরনের টার্গেট কিলিং শিশির মনিরকে আপনি শুনছিলেন, তিনি খুবই পেশাদার আইনজীবী, বিজ্ঞ আইনজীবী, ফলে তিনি বলছিলেন যে আসলে তো সরকারের হাতে কোনো চেরাগ নাই, কিন্তু আপনি 15 মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের পারফরমেন্স নিয়ে তীব্রভাবে হতাশ, সেটা আমরা দেখলাম। ফলে ভোটকে সামনে রেখে যদি এই ধরনের টার্গেট কিলিং এর চেষ্টা হয় এবং সেটা যদি একটা তালিকা হয়, এবং যেটা মির্জা আব্বাসের মতো সাবেক মেয়র, সাবেক মন্ত্রী, বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য তিনি বলেন, তখন সেটা কেবল প্রার্থী হিসেবে একজন শিশির মনির বা তাজরুবা নয়, সাধারণ ভোটারদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করতে পারে কিনা? অবশ্যই পারে, এবং আমি এটাও মনে করি যে এখন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছেন এবং যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদেরকে আলাদিনের চেরাগ দিলেও হয়তো তারা পারবে না। তাদেরকে আমি এতটাই তাদের উপর আমি অনাস্থা প্রকাশ করি, কারণ আপনি দেখেন এই যে দিল্লির যে বাংলাদেশের উপর একটা গ্রিপ ছিল এই দশকের পর দশক, এই গ্রিপটা অনাকাঙ্ক্ষিতভাবে আনপ্ল্যান্ড ওয়েতে আনএক্সপেক্টেডলি জুলাই আগস্টে চলে গেছে। এবং এটা অনেক হয়তো তাদেরকে পতিত ফ্যাসিস্টে অনেক হয়তো তাদেরকে গোয়েন্দা তথ্য ছিল, তারা ওভার কনফিডেন্সের কারণে হয়তো এগুলো অদেখা করেছে বা মাথায় নেয় নাই, কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ভাবে কিন্তু এটা হয়েছে, তাদের জন্য অনাকাঙ্ক্ষিত। সো এটার পরে এবং সে এতগুলা মানুষকে হত্যা করে আহত করে সে ওই দেশেই পালিয়ে আছে। এটা বোঝার জন্য কি খুব বেশি জ্ঞানী হতে হয় যে যে দেশ গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রেখেছে সেই দেশ থেকে, এবং এই প্রজন্ম একদম প্রকাশ্যে কোনো ধরনের যদি কিন্তু ছাড়া, রাগঢাক ছাড়া কিন্তু দিল্লির বিরুদ্ধে সোচ্চার কথা বলছে, তাদের আধিপত্যর বিরুদ্ধে সোচ্চার। তাহলে আপনি এই প্রজন্মকে যে আপনি সুরক্ষা দিতে পারলেন না, এবং এরকম একটা প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে তাদেরকে আপনি নির্বাচনের দিকে অনেকটা বাধ্যই, আমাদের তো অনেক আলোচনা আমাদেরকে না শুনে আমাদেরকে বাধ্য করেছে এবং আমরাও জাতীয় নির্বাচনের জন্য এগ্রি করেছি, কিন্তু এই নির্বাচন কমিশনের অধীনে আপনি প্রশাসন দেন আর যাই দেন, এটা তো দূরের কথা। এই যে ভাই বলছিল বেসিক ডিউটি, তারা নির্বাচনটা পরিচালনা করতে পারে কিনা এটাতেই আমার সন্দেহ। এই যে ব্যালট বক্সগুলা যাবে সেখানের নিরাপত্তা, এই এতগুলা কেন্দ্রের যে একটা পরিচালনা, একটা দায়িত্বর, একটা বিশাল কর্মযোগ্য, 2টা ভোট, এবং একদম গণ অভ্যুত্থান পরবর্তী একটা সময়ে যে যেখানে পাশের দেশ থেকেই যে খুন করে গেছে সে ওখানে হত্যা করে গেছে, সে ওখানে আশ্রয় নিয়েছে, এবং তাদের একটা ইন্টারফারেন্স আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ যাতে না হয়, বাংলাদেশ যাতে মাজা শক্ত করে দাঁড়াতে না পারে, গণতন্ত্রের মাজা যাতে বাংলাদেশে শক্ত না হয়, এটার জন্য তো কাজ করছে এরা, এটা তো অস্বীকার করার কিছু নাই। এবং একটা সুষ্ঠু নির্বাচন হতে না দেওয়া, এই যে ইনক্লুসিভনেস, এটা কি আপনি শুধু ভারতের, আমাদের মধ্যেও কি আমরা দেখছি না? এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে আমরা তাদেরকেও কি দেখছি না যে জাতীয় পার্টিকে তারা প্রাসঙ্গিক করার জন্য, আওয়ামী লীগের ভোট ব্যাংকে প্রাসঙ্গিক করার জন্য পাতায় পাতায় জরিপ কি ছাপা হচ্ছে না? আপনি 20 কোটি মানুষের দেশে আপনি যদি 1300 মানুষের উপর জরিপ চালিয়ে আপনি যদি বিশাল বিশাল পত্রিকায় যদি আপনি এটা ফলাও করে ছাপান, কি বোঝা যায় এখান থেকে, কি মেসেজ আমরা পাই? কোথায় আপনার এই যারা 1400 মানুষের, এই যে আপনারা বলেন জুলাই হারিয়ে গেছে, কিভাবে আমরা কতটা আপ্রাণ চেষ্টা করলে জুলাইকে ধরে রাখবো? আপনারা যদি আমাদেরকে সাহায্য না করেন, আপনাদের প্রথম পত্রিকার পাতায় পাতায় যদি বিশাল করে করে আপনারা 1300 মানুষের জরিপ যদি আপনারা এত বড় মাইক্রোস্কোপ করে দেখান, তাহলে আমরা কিভাবে জুলাইকে ধরে রাখবো? 1300 মানুষের জরিপ আপনাদের কাছে এত ইম্পর্টেন্ট, 1400 মানুষের প্রাণ আপনারা 15 মাসে ভুলে গেছেন। তাহলে এটার উপর অন টপ অফ দিস আমাদের এই প্রশাসন এবং এই সরকার এবং এই নির্বাচন কমিশন। আরেকটা প্রশ্ন, বিগত 15 বছর বা 17 বছরের নির্বাচন কমিশনের সাথে আপনারা তো অনেক বেশি অভিজ্ঞ, এই নির্বাচন কমিশনের কি পার্থক্য আপনারা দেখতে পান? কোনো পার্থক্য নাই। এবং আমি তো মনে করি যে তারা যে ধরনের নির্বাচন কমিশনাররা যে ধরনের ভয়ে থাকে যে বড় রাজনৈতিক দল এদিকে প্রেসার দিবে, ওই রাজনৈতিক দল এদিকে প্রেসার দিবে, তাকে খুশি রাখার জন্য এটা করতে হবে, তাকে খুশি, তাদের যে নার্ভাসনেস এটা একদম প্রকাশ্যে, এরকম একটা তারা যদি আপনাদেরকে দেখেও তার নার্ভাস হয়েছিল, আমাদেরকে দেখে নার্ভাস যদি শুনেন আপনি, এই প্রসঙ্গটা আসলে এরকম প্রতীক ইস্যুতে না, কিন্তু তাহলে কেন প্রতীকটা দিল নার্ভাস হয়ে? এটা তাহলে প্রথম সাপ্লাই দিল না কেন? সাপলা কলি কেন? কি নার্ভাস, কি নার্ভাস, কি করতে পারে? তাহলে তো হাদি বেঁচে থাকতো, আমাদের যদি এতই শক্তি থাকতো হাদির বুকে গুলি লাগতো না। আজকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্যর্থতার 10 ভাগের 1 ভাগও যদি আমাদের এই ছাত্র নেতাদের, সাবেক উপদেষ্টাদের ভাগে পড়তো, আপনি বোঝেন আমাদেরকে কোন জায়গায় এই বাংলাদেশের মানুষ, মিডিয়া, গণমাধ্যম নিত। আপনি
যদি আমাদেরকে দেখে তাদের নার্ভাসনেস হতো, তাহলে আমরা হাদিকে রাখতে পারতাম, তাদেরকে আমরা ভয়ে রাখতে পারতাম, কিন্তু আমরা পারছি না। হ্যাঁ, এটা আমি বারবার স্বীকার করি। আমাদের আহ্বায়ক সাহেবও সেদিন তার একটা ফেসবুক স্ট্যাটাস লিখেছেন যে আমরা অনেক পলিটিক্যাল মিস্টেক করেছি অ্যান্ড পিপল পেইড ফর ইট। একদম সত্য কথা। কিন্তু আমরা তো লড়ছি, আমরা তো জায়গা ছাড়ছি না, আমরা রাজপথ ছাড়ছি না, আমরা আমাদের জায়গা থেকে আমরা বলছি আপনারা আসেন। আপনারা যদি জুলাইয়ের থেকে আপনাদের যদি এটা বেশি হয়ে যায় যে ইনক্লুসিভ নির্বাচন, যে গণহত্যাকারী দলকে আপনারা কিভাবে নির্বাচনে নিবেন, 15 বছর যে আপনারা নির্বাচন করতে পারেন না, অংশ নিতে পারেন না, আমরা কি মুখ খুলতে পেরেছি? আমরা মুখ খুলি নাই। আমরা তো নির্বাচনে অংশ নিয়েছি, সব পর্যবেক্ষক সংস্থা বিদেশি দেশি সব আসছে, নিয়ম মতো হয়েছে, খুব মানে আনুষ্ঠানিকভাবে উৎসবের সাথে নির্বাচন হয়েছে, কিন্তু একটা ভুয়া নির্বাচন। আমরা কি পেরেছি? আমরা কথা বলতে পারি নাই। কিন্তু এখন যখন সুষ্ঠু নির্বাচন, এখন যখন সবকিছু ফেয়ার, এতগুলা মানুষ জীবন দিল, বারবার বলছি, সবাই বলে যে আপনারা জুলাইকে বেচেন, জুলাইকে বেচি না, আমরা মনে করাই দিই, আমরা স্মরণ করিয়ে দিই যে কিসের পরে এই ক্ষমতা নিয়ে কারাকারি চলছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। কেন আপনাদের ইনক্লুসিভ নির্বাচন লাগবে গণহত্যাকারী দলকে নিয়ে? একটা বিরোধ